হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে ভিডিওতে আমরা অংশীদারি কারবার শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত যেটা আছে সেটা স্টার্ট করব। তো এবং রেশিও এবং প্রপোর্শন জিনিসটা কি সেটাকে আমরা নিয়ে আলোচনা করব আজকে। তো আজকে আমরা প্রথম স্টার্ট করব রেশিওটা কি, রেশিও ব্যাপারটা কি সেটাকে আমরা দেখব। রেশিও ব্যাপারটা হচ্ছে অনুপাত। রেশিও মানে হচ্ছে বাংলা জায়গার কথা হচ্ছে অনুপাত। যে অনুপাতটা কি হচ্ছে, যে অনুপাত সবসময় হবে, সবসময় মনে রাখবে যে অনুপাত, কোনো কিছু অনুপাত মানে অনুপাত তখনই হবে যখন দুটো দুটো বস্তুর মধ্যে একের বেশি বস্তুর মধ্যে অবশ্যই অনুপাত হয়। অনুপাত কখনই হয় একের বেশি বস্তুর মধ্যে যখনই একই ধরনের একক থাকবে, একই ধরনের একক থাকতে হবে। সবসময় মনে রাখবি যে অনুপাত হতে গেলে একই ধরনের একক হতে হয়। অনুপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনুপাতের অনুপাতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে একক সমান একক হতে হবে, সমান একক হতে হবে। এটাকে সবসময় মনে রাখবে, সমান একক হতে হবে। একক মানে কি, আমরা যেগুলো জানি যে কেজি, গ্রাম বা লিটার, মিটার যেগুলো আছে, যে সব এককগুলো মানে যা করব রেশিও একের বেশি বস্তুর মধ্যে হয়, একের বেশি বস্তুর মধ্যে রেশিও হয় অবশ্য, মানে তুলনা, যে এ কত ও কত, তুলনা। অ্যাকচুয়ালি অনুপাত হচ্ছে তুলনা করা হয় কে কত কার থেকে। ধরো নাও আমি বললাম এ ব্যক্তি এ ব্যক্তির ওজন 30, এ ব্যক্তির ওজন 60 কেজি এবং বি ব্যক্তির ওজন 1 গ্রাম। বললাম। এবার ভালো করে দেখো, এই দুটো ব্যক্তির মধ্যে কে কার থেকে কত বেশি, এটাকে যদি হয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেখো এর এককটা আছে কেজি, এরটা আছে গ্রামে। এদের মধ্যে কি করতে হবে, হয় এই গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে হবে, বা এই কেজি থেকে গ্রামে নিয়ে আসতে হবে। দুটো একককে সমান করে তবে অনুপাত করতে হয়। অনুপাতের সব প্রধান বৈশিষ্ট্য যে এককগুলো সবসময় একক সমান হতে হবে। সমান একক হতে মানে কিন্তু এই সংখ্যাটাকে আমি বলছি না, এই যে এককগুলো আছে এই এককগুলো কেজি, গ্রাম আছে, যদি অন্য কিছু থাকে সবসময় দেখবে এককগুলো যেন সমান হয়। তাহলে অনুপাত কখন হয়, অনুপাত দুটো এক বা একটাও না, একের বেশি যখন বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন অনুপাত হয়। এই অনুপাতের অনেকগুলি যে আছে, পদ আছে, সেগুলো আমরা দেখব। এই অনুপাতগুলো ধরো নাও একটা আমি লিখলাম অনুপাত A:B, একটা বি আমি লিখলাম, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। অনুপাত এক ধরনের ভাগ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি A/B। হয়েছে? এবার জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো যে অনুপাত আমরা যে করছি, এই যে জিনিসটা, এর যে দুটো অংশ আছে, দেখো ভালো করে দেখো, দুটো অংশ আছে। একটা হচ্ছে এটা হচ্ছে পূর্বপদ, এটাকে বলা হয় পূর্ব পদ, আর এটা বলা হয় উত্তর পদ। তোমরা বললো যে এরকম যদি থাকে একটা দুটো, যেরকম তিনটেও থাকতে হয়, যে অনেক সময় এরকম অবস্থা থাকে, এরকম যদিও থাকে, সেই সময় কি বলবে পূর্বপদ পদ, সেটা ব্যাপারটা আগে আসছি পরে। তো এটাকে আগে ভালো করে বোঝো যে যদি কোনো দুটো ব্যক্তির মধ্যে, দুটো বস্তুর মধ্যে যখন এই অনুপাত থাকে সেটা হচ্ছে অনুপাত বলা হচ্ছে। এই অনুপাতের প্রথম জিনিসটাকে আমরা বলছি পূর্বপদ, এটাকে বলছি উত্তরপদ। পূর্বপদ এবং উত্তরপদ এই অনুযায়ী জিনিসটাকে কিভাবে ভাগ করা হয়েছে, কিছু তোমার ডেফিনেশন করা হচ্ছে যে এর ভ্যালু কখনো বড়, এর ভ্যালু কখনো ছোট, এর ভ্যালু কখনো সমান, এর ভ্যালু সমান হচ্ছে, এর ভ্যালু থেকে আলাদা হচ্ছে। এই অনুযায়ী কতগুলোতে শ্রেণীতে ভাগ করা হয়েছে। তা যেরকম প্রথমে আমরা ধরি প্রথমে একটা অনুপাত যেটা বলা হয় সমানুপাতি।
সমানুপাতি সমানুপাতি এই ধরনের অনুপাতকে, এই সমানুপাতি অনুপাত কিরকম হয়, যখন দুটো অনুপাত যখন পূর্বপদ এবং উত্তরপদ সমান থাকে। পূর্বপদ এটাকে ভালো করে মনে রাখবে। এইসব জিনিসগুলো, এই অঙ্কগুলো তুমি যে এইগুলো তোমাদের মনে করবে যে অঙ্ক স্টার্ট করে দিলে অনুশীলন অঙ্ক থেকে করা যাবে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে বেসিক জিনিসটা যদি তুমি বোঝো, জিনিসটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কি জিনিসটা তুমি যদি ভালোভাবে বুঝে থাকে, এর থেকে শর্ট কোশ্চেন, অনেক ধরনের শর্ট কোশ্চেন আসে। যখন শর্ট কোশ্চেনগুলো দেয়, তুমি জিনিসটা বোঝো কিনা। তুমি যদি অঙ্কটা ভালোভাবে এইসব জিনিসগুলো তুমি যদি বুঝে থাকো, তাহলে যেখান থেকে শর্ট কোশ্চেন তুমি করতে পারো। আর বড় কোশ্চেন তো প্র্যাকটিস করলে তুমি পেরে যাবে, কিন্তু শর্ট কোশ্চেনটা পাওয়াটা সব থেকেই টাফ। তাই শর্ট কোশ্চেন পারতে হলে তোমার আগে এই যে বেসিক কোথা থেকে আসছে সেটাকে বুঝতে হবে। তাহলে সমানুপাতি কাকে বলছে, যার পূর্বপদ সমান সমান উত্তরপদ হয়। যেমন ধরে নিলাম, আমি একটা উদাহরণ দিলাম যে 2:2। দেখো এখানে এও 2 মানে যদি আমি এরকম ধরি যে এ অনুপাত এ, মানে এর মান সমান হচ্ছে, এটা পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। দুটো মান যখন সমান হচ্ছে, যে প্রথম উত্তরপদ এবং পূর্বপদ এবং উত্তরপদ যখন সমান হচ্ছে, সেটাকে বলছে সমানুপাতি। এবার এর উল্টো যখন হবে, যে দুটো পদ যখন সমান হবে না, তাকে বলা হচ্ছে, দুটো পদ যখন সমান হবে না তাকে বলা হচ্ছে বৈষম্য অনুপাতি। বুঝতে পেরেছ? বৈষম্য অনুপাতে কি বলছে, যখন পূর্বপদ নট ইকুয়াল টু উত্তরপদ। ধরো নাও, এই একটা উদাহরণ দিচ্ছি 2:3। তাহলে 2:3 যখন আমরা লিখলাম, ভালো করে রাখো, এ 2 আর এ 3 আছে, দুটো আলাদা জিনিস। তা যখন দুজনের মধ্যে মিল নেই, তখন বলছে বৈষম্য অনুপাত। এইগুলোকে ভালো করে লিখে রাখবে তোমরা, যে জিনিসগুলো কি সমানুপাতি মানে কি, পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়, এরকম এটা দিলাম এ, এরকম দিতে হয়, তুমি যা খুশি দিতে পারো, এরকম 2 2 3 3, মানে এরা সমান সমান হবে, হয়েছে। এবার বৈষম্য অনুপাত হতে গেলে পূর্বপদ এবং উত্তরপদ নট ইকুয়াল টু মানে এরকম হতে হবে। এছাড়া এই বৈষম্য অনুপাতিকে আবার দেখো, এই বৈষম্য অনুপাতিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে দেখবো। গুরু অনুপাতি এবং লঘু অনুপাতি, এই বৈষম্য অনুপাতিকে আমরা ফিরে দুটো ভাগে ভাগ করেছি। এটাকে ঢুকেছ? এই বৈষম্য অনুপাতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লঘু এবং একটা হচ্ছে গুরু। আমরা কি বলে বৈষম্য অনুপাতি বলছি, যে পূর্বপদ এবং উত্তরপদ সমান হবে না, বুঝতে পেরেছো? তাহলে এই বৈষম্য অনুপাতিকে একে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে গুরু অনুপাতি, একটা হচ্ছে লঘু অনুপাতি। গুরু অনুপাতি কাকে বলছে? গুরু অনুপাতি সেটাকে বলছে যখন আমি বলেছি বৈষম্য অনুপাতি মানে কি, পূর্বপদ নট ইকুয়াল টু উত্তরপদ, তাই তো, নট ইকুয়াল টু উত্তরপদ। এখানে কি হবে, পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ হবে, যখন ধরো নাও পূর্বপদ এ ধরলাম আর উত্তরপদ আমি ধরলাম বি, তাহলে এ গ্রেটার দেন কি হবে, এ গ্রেটার দেন বি হবে। তার মানে এ বাই বি গ্রেটার দেন 1 হবে। ভালো করে বোঝো, যদি আমি এটাকে 3 ধরলাম আর বিটাকে 2 ধরলাম, ছোট হবে অবশ্যই, এ বড় হবে। তাহলে 3/2 করলে কি 1-এর থেকে অবশ্যই তো বেশি হবে, 1-এর থেকে সবসময় বেশি। তাহলে এ বাই বি সবসময় কি হবে, 1-এর থেকে বেশি হবে। বুঝতে পারছি? যখন পূর্বপদ উত্তরপদ থেকে বড়, এটাকে ফিরে আবার এইভাবে লেখা যেতে পারে, আমাদের বইতে এইভাবে লেখা আছে। মেন ফাংশনটা হচ্ছে যে পূর্বপদ উত্তরপদ থেকে যদি বড় হয়, সেটাকে হবে গুরু অনুপাত, হয়েছে। আর লঘু অনুপাতে কখন বলছে, যখন পূর্বপদ লেস দ্যান উত্তরপদ হবে। পূর্বপদ অনুপাতে আমি বি লিখলাম, এটা এ অনুপাতে বি লিখলাম, তাহলে এটা যদি আমি বলি এ লেস দ্যান বি, তাহলে বি ভ্যালু বেশি, তাহলে এ বাই বি
কী হয়ে যাবে, বির ভ্যালু যখন এটা হলো হরের ভ্যালু যখন বেরিয়ে যাবে তো সে 1 থেকেই ছোটো হবে, তাহলে লেস দ্যান 1 হয়ে যাবে। এটাকে মনে রাখবে যে যখন পূর্বপদ এই ইকুয়েশন থেকে এটা করেছে, এটা কোনো ব্যাপার নয়। তাহলে আমরা একে বৈষম্য অনুপাতিকে দুই ভাগ করতে হয়, একটা গুরু অনুপাতি একটা লঘু অনুপাতি। মেন ফাংশনটা হচ্ছে যে অনুপাত যখন আমরা করি তার দুটো পদ থাকে, পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ এবং উত্তরপদ এরা বড় ছোট সমান সেই অনুযায়ী কিছু কিছু শ্রেণী বিভাগ করা হয়েছে। যখন দেখছি আমরা যে দুটো পূর্বপদ এবং উত্তরপদ সমানই হচ্ছে তখন বলা হচ্ছে সমানুপাতি। সমানুপাতি যখন পূর্বপদ এবং উত্তরপদ সমান হচ্ছে না তখন বলা হচ্ছে বৈষম্য অনুপাতি। সেই বৈষম্য অনুপাতিকে দুই ভাগ করেছে গুরু অনুপাতি এবং লঘু অনুপাতি। যখন বৈষম্য অনুপাতে পূর্বপদ যখন উত্তরপদ থেকে বড় হচ্ছে তখন বলা হচ্ছে গুরু অনুপাতি, আর যখন উত্তরপদ পূর্বপদ থেকে বড় হচ্ছে তখন বলা হচ্ছে লঘু অনুপাতি। হয়েছে? এটাকে টুকে নিয়েছো। এবার আর একটা অনুপাতে আছে, এটাকে দেখলে এটা 4টে অনুপাত হলো। এই বেসিক কনসেপ্টগুলো তো অবশ্যই মনে রাখবে। এবং এরপরে অঙ্কগুলো এই বেসিসেই করা আছে, শুধুমাত্র আমাকে বুঝিয়ে দিলাম। এরপরে যে অঙ্কগুলো স্টার্ট করবো সেগুলো এরকমই আছে। তাহলে এবার আমরা দেখবো ব্যস্ত অনুপাতি। ব্যস্ত অনুপাতি বলে আছে ব্যস্ত অনুপাতি। ব্যস্ত অনুপাতি, ব্যস্ত অনুপাতি মানে কি? ব্যস্ত মানে উল্টো হবে, ব্যস্ত অনুপাতি মানে উল্টো হবে। ধরো নাও এ আর বি এর বলেছে ব্যস্ত অনুপাতি বার করো। ব্যস্ত অনুপাতি মানে হবে তাহলে কি হবে, এটা যদি পূর্বপদ হয়, এটা যদি পূর্বপদ হয়, এটা যদি উত্তরপদ হয়ে থাকে, ব্যস্ত অনুপাতি করলে এই বিটা হয়ে যাবে পূর্বপদ এবং এটা হয়ে যাবে উত্তরপদ। এটা হচ্ছে ব্যস্ত অনুপাতি। বুঝেছো? এটা হচ্ছে ব্যস্ত অনুপাতি। এই টার্মগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে কীভাবে জিনিসটা আসছে সেই অনুযায়ী। এছাড়া আরেকটা আছে যৌগিক বা মিশ্র অনুপাতি। যৌগিক বা মিশ্র অনুপাতিক, সেটাকে দেখব। আরটা হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাতি। যৌগিক বা মিশ্র অনুপাতি। যৌগিক বা মিশ্র অনুপাতি কাকে বলছে? ধরো না এ আর বি এরকম একটা দিয়েছে, আর একটা ক্রিয়া দিয়েছে সি ইস টু ডি, আর একটা দিয়েছে ই ইস টু এফ, এরকম দিয়েছে। বলেছে এদের যৌগিক অনুপাতি করো, মানে প্রতিটা অনুপাতের উত্তরপদ, এই উত্তরপদগুলো গুণ হবে। মানে এ সি আর ই এটা হচ্ছে পূর্বপদ হয়ে যাবে, যে নতুন যে মিশ্র অনুপাতি বা যৌগিক অনুপাতি হবে সেটা। আর বি এইটা, এটা আর এটা গুণ হবে, বি ডি আর এফ। বুঝেছো? এটা হচ্ছে যৌগিক বা মিশ্র অনুপাতি। এটাকে ভালো করে তোমরা মনে রাখবে, জিনিসটা কনসেপ্টটা এইভাবে হয়েছে। বুঝেছো? এটা হয়ে গেল যৌগিক অনুপাতি মিশ্র অনুপাতি। বুঝতে পেরেছো? যৌগিক অনুপাতি বা মিশ্র অনুপাতি যাকে বলে সেটাই হচ্ছে একই জিনিস। ঠিক আছে, এবার আমরা অঙ্ক স্টার্ট করব। অঙ্ক কি আছে দেখি। কোষে দেখি 5.1 এর, কোষে দেখি 5.1 দেখবো। ফাইভ পয়েন্ট ওয়ানের এক একটা কি বলছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। অনুপাতগুলি সমানুপাতি লঘু অনুপাতি না গুরু অনুপাতি লিখি। এবার আমি বলেছি দেখো, অনুপাত হতে গেলে তোমাকে কি করতে হবে, সব এককগুলিকে এক করতে হবে। যে একক থাকবে, সংখ্যা নয়, এককগুলিকে সমান করতে হবে। এখানে এরটা কি, একের দাগে একটা কি বলছে, 4 মাস আছে, 4 মাস এবং 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস। এটাকে বলেছে লঘু অনুপাতি না গুরু অনুপাতি বা সমানুপাতি না কি, সেটাকে আমরা দেখব। লঘু ও গুরু অনুপাতি হচ্ছে মানে বৈষম্য অনুপাতি সেই অংশের মধ্যে পড়ছে। তাহলে এটাকে দেখো, এখানে মাস আছে আর এখানে বছর আর মাস আছে। তাহলে কি করতে হবে, হয় এই মাসটাকে বছরে আবার কনভার্ট করতে হবে, নয় এই বছরটাকে মাসে কনভার্ট করে আমার যোগ করতে হবে। এটা দেখো, মাস থেকে যদি এই বছরে যাই এটা পয়েন্টে চলে আসবে, সেটা না করে আমি এটাকে 1 বছর সময় 12 মাস 6 মাস থেকে আমরা যোগ করে দিলে কত হচ্ছে, 12 সাথে 6 যোগ করলে তোমার হচ্ছে 18।
তাহলে 18 মাস হয়ে যাবে। তাহলে তখন আমরা অনুপাত করতে পারবো। তাহলে 4 মাস অনুপাত এটা কত হয়ে যাবে, 12 + 6 সমান সমান হয়ে যাচ্ছে তোমার 18। তারপরে হচ্ছে 4 অনুপাত এইটা তখন হবে একক যতক্ষণ না 1 হবে, একক যতক্ষণ না 1 হবে তখন অনুপাত হবে না। তাই যদি আমরা এটা তো কাটছে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 আর এটা কাটলে 9, তাহলে 2:9 হচ্ছে। এটাকে দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, এটা হচ্ছে পূর্বপদ। এখানে বলেছে তিনটে অনুপাত যে আমরা যে পড়লাম সমানুপাতিক, বৈষম্য অনুপাতিক, আমরা দুটো বললাম গুরু অনুপাতিক এবং লঘু অনুপাতিক। তো এখানে বলেছে লঘু অনুপাত না একের দাগে যে প্রশ্ন বলেছে লঘু অনুপাতিক না সমানুপাতিক না ওটা সমানুপাতিক না লঘু অনুপাতিক না গুরু অনুপাতিক। এটা ভালো করে দেখো, আমরা বলেছি যে যখন দুটো সমান হয়ে যাবে তখন সমানুপাতিক, না দুটো সমান হচ্ছে না, তাহলে আমরা বলি বৈষম্য অনুপাতির মধ্যে কোনটা হচ্ছে, যখন পূর্বপদ ছোট থাকবে আর উত্তরপদ বড় থাকবে তখন বলা হচ্ছে লঘু অনুপাতিক। তাহলে এটাকে বলা হবে লঘু অনুপাতিক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লঘু অনুপাতিক যেহেতু উত্তরপদ আমাদের ছোট আছে। সেম ভাবে আমরা দুইয়েরটা দেখব। দুইয়েরটা কি বলছে, বলছে 75 পয়সা 1 টাকা 25 পয়সা। সেম ভাবে দুইয়ের অঙ্কটা কি হবে, 75 পয়সার 1 টাকা 25 পয়সা। 1 টাকা সমান সমান কত, 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার সাথে 25 পয়সা আছে, তাহলে যোগ করবো কত হচ্ছে 125। এটা পয়সা হয়ে গেল, এটা হচ্ছে পয়সা হয়ে গেল, এটাও পয়সা এটাও পয়সা এটাও পয়সা, তাহলে এটা হয়ে গেল 125। 25 দিয়ে গেলে তোমার হচ্ছে 3 × 4 5 × 100, তাহলে 3:4 হচ্ছে, 3:4 হচ্ছে 3:5 হচ্ছে, 3:5 হচ্ছে। তা 3:5 মানে কি, এটা হচ্ছে লঘু অনুপাত, এটা হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাতে হয়। বুঝতে পেরেছো? তিনেরটা কি বলছে, দেখো তিনটা আবার বলছে যে 60 সেমি এবং 0.6 মিটার, 0.6 মিটার আছে। 60 সেমি আর 0.6 মিটার আছে, তাই তো 0.6 মিটার আছে। তা 60 সেমি সমান আমরা কত সেটা আমরা দেখবো। 60 সেমি সমান 60 সেমি সমান কত, তোমরা জানি কিলো ডেকামিটার ডেসি সেন্টি ডেকামিটার মিটার ডেসি সেন্টি মিলি যদি হয় তাহলে এখানে বলছে আমার এখানে সেমি আছে, এটা মিটার থেকে 0.6 আছে। তাহলে এখান থেকে এইটা যাবো মানে তোমার হচ্ছে 10 দিয়ে গুণ 100 দিয়ে গুণ হলে তোমার কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে 100 দিয়ে যদি 60, এটা সেমিতে আছে, সেমিতে থাকবে, এটা মিটার যদি পয়েন্ট আছে সেটাকে আমি সেমিতে নিয়ে যাবো। তাহলে এটা 60 সেমি থাক, আর 0.6 মিটারটাকে আমরা কি করবো, মিটার ডেসি সেন্টিমিলি। তাহলে মিটার থেকে সেন্টিতে যাচ্ছে মানে কি 100 যদি গুণ হয় তাহলে কত হবে, 0.6 এর সাথে 100 গুণ হচ্ছে, 100 গুণ হলে তাহলে কত হবে, এটা পর গুণ করলে তোমার হচ্ছে 60 হয়ে যাচ্ছে। তাহলে শূন্য কাটলে কি, এটা কাটলে 3 দিয়ে কাটলে 2:2, এটা হলো শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 × 6 3 × 6। এবার ভালো করে দেখো, এটা দুটো উত্তরপদ এবং পূর্বপদ সমান আছে, তাহলে এটাকে বলা হবে এটাকে বলা হবে সমানুপাতি, এটা হবে সমানুপাতি। বুঝতে পেরেছো? এটা কি হলো, সবসময় এককগুলিকে আমাদের সমান করতে হবে। এটা হচ্ছে এটাও সেমি হয়ে গেল, এটাও সেমি করলাম যেহেতু আমরা 100 গুণ করলাম। পরে আমরা দেখবো তিনেরটা হয়ে গেলে এবং চারেরটা দেখবো। চারেরটা কি বলছে দেখো, এটা হলো তিনেরটা, এবার চারেরটা দেখবো। এবার চারেরটা বলছে, ভালো করে লক্ষ্য রাখো, বলছে 1.2 কিলোগ্রাম এবং 60 গ্রামের মধ্যে বলেছে। তাহলে 1.2 কিলোগ্রাম এবং 60 গ্রাম বলেছে। এবার দেখো কিলোগ্রাম থেকে 60-এ আসলে আমার এদিকে গুণ, তাহলে আর গ্রাম থেকে যদি আমি কিলোগ্রামের দিকে যাই তাহলে কি হবে, কিলোগ্রামে গেলে পয়েন্টে চলে আসবে। তাহলে আমার এটাকে কিলোগ্রামকে আমি গ্রামে নিয়ে আসছি, তো কিলো হেক্কা ডেকা মিটার বা এটাকেই গ্রাম বলে, তাই তো, এটাকে গ্রাম বলে। তাই কিলো এখানে আছে, এখান থেকে আমার যদি এখানে যেতে চাই তাহলে কটা
1 2 3 মানে 1000 দিয়ে তোমার কি হবে, এর সাথে 1000 দিয়ে গুণ হবে, 1.2 এর সাথে 1000 গুণ করবো, 1000 গুণ করলে কি হচ্ছে গ্রাম হয়ে যাবে। তাহলে অনুপাত এটা হলো 60 গ্রাম, এটা গুণ করলে কত হচ্ছে, এটা হবে 1200 আর 60, এটা কাটলে তোমার হচ্ছে 6 কে 6, 6 কে তোমার 6 হচ্ছে, হ্যাঁ 6 6 দুগুণে 12 আর 20 আর এটা আবার 6 কে 6, তাহলে 20 অনুপাত 1 হচ্ছে। 20 অনুপাত যদি 1 যদি হয় তাহলে এবার দেখো উত্তর পূর্ব পথটা বড় এবং উত্তর পথটা ছোট আছে। উত্তর পথটা যদি ছোট হয় তখন আমাদেরকে বলা হবে গুরু অনুপাত, গুরু অনুপাত। বুঝেছো? এই অঙ্কগুলো সবথেকে মানে শর্ট কোশ্চেন, তোমার মনে হবে যে ইজি অঙ্ক, যদি না তুমি কনসেপ্ট বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো করাও টাফ হয়ে যাবে। তাহলে তাই জন্য যে অনুপাত শেখার আগে যে আমি জিনিসগুলো বললাম যে অনুপাতটা কি, অনুপাত হতে গেলে অবশ্যই একক সমান হতে হবে, একক একক তোমার সমান হতে হবে, সেই অনুপাতের উত্তর পদ পূর্ব পদ এটাকে আমার জানতে হবে, সেই পূর্ব পদ এবং উত্তর পদে বিভিন্ন জায়গা মানে ভ্যালু বেশি কম বেশি অনুযায়ী সেটাকে দুভাবে ভাগ করা হয়েছে। কি এবার গুরু অনুপাতিক, লঘু অনুপাতিক, বৈষম্য অনুপাতিক, সমানুপাতিক এইভাবে ভাগ করা হয়েছে, যেগুলো আমি বললাম সেই অনুযায়ী এই অঙ্কগুলো করা ছিল। হয়েছে? এবার আমরা দেখবো 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে সেটাকে আমরা দেখবো। 2 এর দাগের অঙ্কগুলো লক্ষ্য রাখো। 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে, এটা তোমার কয়টা ছিল, এটা তোমার 4টা ছিল। এবার 2 এর দাগে বলছে, 2 এর দাগে বলছে যে পি কিলোগ্রাম এবং কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে ভালো করে দেখো যে দুটো একক আলাদা আছে। এই অঙ্কগুলো তোমাদের বোঝানোর জন্য কি মানে পি কিউ দিয়েছে, তোমরা হঠাৎ করে মনে হবে যে পি আর কিউ এটার মধ্যে কি কি করে অনুপাত হবে। ভালো করে লক্ষ্য রাখবে এই জিনিসগুলো, কনসেপ্ট ক্লিয়ার যখন তুমি বুঝে থাকবে তখন এই জিনিসগুলো করতে পারবে। এইগুলো পরীক্ষা এক্সামিনার তোমার এইভাবে প্রশ্ন করবে যে জিনিসগুলো তুমি বোঝো কিনা। তাহলে এটা পি কিলোগ্রাম বলেছে, পি কিলোগ্রাম আর কিউ গ্রাম বলেছে। তাহলে আমি কি জানি যে কিলোগ্রাম আর গ্রাম যখন থাকবে, কিলোগ্রাম গ্রামটা যখন যতক্ষণ আমাদের একক সমান হবে ততক্ষণ অনুপাত হবে না। তাহলে আমি হয় কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাবো, না গ্রামকে কিলোগ্রামে নিয়ে আসবো, যে কোনো একটা এককে করতে পারি। তাহলে আমার কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাই, কারণ গুণ হলে সুবিধা হয়ে যাবে, তাহলে এটা ভাগ করলে আমার পয়েন্ট চলে হবে। সেই জন্য এখানে যদি পি বদলে কোনো সংখ্যা থাকে, যেরকম আগের অঙ্কটায় সংখ্যা দিয়েছিল এখানে সেটা দেয়নি, তাহলে এটা আমি কি করবো, পি কে আমি কি করে গ্রামে নিয়ে যাচ্ছি, তাহলে পি কে যখন কিলো থেকে গ্রামে নিয়ে গেলে আমার কি হয়, 1000 গুণ করতে হয়, এটা আমরা জানি কিলো হেক্টর অনুযায়ী অনুপাত কিউ। তাহলে 1000 পি অনুপাত কিউ, এটা হবে এদের অনুপাত। বুঝতে পেরেছো? 1000টা কেন হলো, কিলোগ্রামকে আমি কিসে করলাম, গ্রামে করলাম, তবে দুটোকে আমি অনুপাত করলাম। বুঝতে পেরেছো? এবার বলেছে 2-এরটাও সেম জিনিস দিয়ে রাখি যে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি, কখন সম্ভব হবে লিখি। তাহলে সেই একই জিনিস তোমাদের যাচাই করে নিচ্ছে। জিনিসটা কি, যে তুমি জিনিসটা বোঝে কিনা। দিন এবং মাস আছে, দেখো দিন এক্স দিন আছে, আর জেড মাস আছে, জেড মাস আছে, এদের অনুপাত কখন হবে সম্ভব, যখন আমরা কি করব এই দিন বা মাস যে কোনো একটাতে কনভার্ট করব। হয়েছে? আমি মাস সমান সমান দিনে করতে পারি বা দিন সমান সমান মাসে করতে পারি। এবার দেখো আমি যদি 365 এত মাস বলেছে, তার মানে কি জানি, আমি যদি এটা যদি আমি মাসে কনভার্ট করি, দিনটাকে যদি আমি মাসে কনভার্ট করি, ভালো করে বোঝো, দিনটাকে আমি মাসে কনভার্ট করছি, ঠিক আছে? তো দিনটাকে যখন আমার মাসে কনভার্ট করে 12 দিয়ে কী হবে, 12 দিয়ে ভাগ হবে, 12 দিয়ে, তাহলে যেহেতু 12 দিয়ে না দিনটা মানে 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে এটা 30 দিয়ে কী হবে, 30 দিয়ে ভাগ হবে। 30 দিয়ে ভাগ করার বদলে 30 দিয়ে না ভাগ করে আমি যদি করতে পারি, যদি মাস আছে মাসটাকে যদি আমি দিনে নিয়ে যেতে চাই, তাহলে 1 মাস সমান সমান 30 দিন, তাহলে জেড মাস সমান সমান এই সাথে 30 আমি গুণ করে দেবো। 1 মাস সমান সমান 30 দিন ধরে থাকি, 1 মাস সমান সমান 1 মাস সমান সমান কত, 30 দিন, 30 দিন ধরি না। ভালো করে বোঝো, তুমি হয় দিনটাকে মাসে নিয়ে যেতে হবে বা মাসটাকে দিনে নিতে হবে। আমি দিনটাকে মাসে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে এটাকে দিনটাকে যখন আমি মাসে নিয়ে যাবো তখন আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু যখন এই মাসটাকে দিনে নিয়ে আসবো তখন কি হবে, 30 দিয়ে আমার গুণ করতে হবে। ভালো করে বোঝো, 30 দিয়ে আমার গুণ করতে হবে। তাই জন্য আমরা এটা কি করব, এটাকে আমি মাসটাকে আমি কি করব, দিনে নিয়ে আসবো। তাহলে সবসময় বড় একককে ছোট এককে নিয়ে আসলে সুবিধা হয়। তাহলে এটাকে জেড
এটা হবে এক্স হবে, আর এর সাথে কী হবে 30 গুণ হবে, যেহেতু 30 গুণ হবে তাহলে 30 জেড হয়ে যাবে, তখন এদের অনুপাত সম্ভব। যেহেতু এটাও দিন এটাও দিন হয়ে গেল, এটাও দিন এটাও দিন হলো, 30 কেন গুণ হলো এগুলো বুঝতে হবে যে 1 মাস সমান কত দিন, এগুলো তোমাদের জানতে হবে, তবে তোমরা করতে হবে জিনিসগুলো। হয়েছে? এবার 3-এর অঙ্কটা দেখো, এটা হচ্ছে 2-এর অঙ্কটা ছিল। এবার 3-এর অঙ্কটা বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত লিখি। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত তা লিখি। কি ধরনের অনুপাত হবে লিখি, কি ধরনের অনুপাত, তাহলে মাস্টার লিখবো যে কিভাবে হচ্ছে। 3-এরটা একটি অনুপাত ধরলাম, একটা অনুপাত আমি ধরি এ আর বি, এর অনুপাত তার ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত মানে কি ব্যস্ত অনুপাত কি হবে বি অনুপাত এ, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। উল্টো এটা যদি পূর্বপদ এটা উত্তর পদ হবে, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, এটা পূর্বপদ হয়ে যাবে, এটা উত্তর পদ হবে। এদের মধ্যে মিশ্র অনুপাত মানে কি, মিশ্র অনুপাত মানে এবার গুণ হবে। মিশ্র অনুপাত মানে কি a:b আর b:a, তাই এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে এটা গুণ করলে কত হবে, এদের অনুপাত কি হবে, যদি মিশ্র অনুপাত করি, মিশ্র অনুপাত করলে কি হবে, তাহলে a ইন্টু বি, এর সাথে বি গুণ হবে আর বির সাথে এ, তাহলে বির সাথে ফিরে এ, সে কি হবে। এবার ভালো করে লক্ষ্য করে বলেছি এটা কি ধরনের অনুপাত লিখে, কি ধরনের অনুপাত আমরা কি জানি, সমানুপাত, বৈষম্য অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, এগুলো শিখেছি। তাহলে এবার ভালো করে ভেবে দেখো দুটো অনুপাতের মধ্যে কি মিল আছে, এও এবি এও এবি, তাহলে দুটো মান সমান, দুটো মান যদি সমান হয়ে থাকে, তাহলে এটা কি ধরনের অনুপাত, এটা সমানুপাতি, এটা হচ্ছে সমানুপাতি। বুঝতে পেরেছো? অঙ্কগুলো তোমাকে শুধুমাত্র যাচাই করে নেওয়ার জন্য এগুলোই বলেছে, ঠিক আছে। এবার দেখো 4-এরটা কি বলছে, ভালো করে দেখো। এটা হচ্ছে তোমার এই অঙ্কটা তোমার ছিল 3-এরটা, এই অঙ্কটা তোমার 3-এর অঙ্কটা ছিল। এবার 4-এর অঙ্কটা আমরা দেখবো। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি বলছে যে এটা বলছে মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র অনুপাত কি জিনিসটা আমরা সেটা আগে দেখেছি। মিশ্র অনুপাত বলেছে যে a/b অনুপাত সি, এটা একটা আছে, b/c অনুপাত a, আর একটা আছে c/a অনুপাত b, এটা আছে। এ বলেছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি জানি, প্রতিটা অনুপাতের পূর্বপদ গুণ হবে, তাহলে এর পূর্বপদ এটা আর এটা, তাহলে এগুলো সব আমরা গুণ করব ইন্টু b/c গুণিতক c/a, এটা হচ্ছে এটা আর এটা। যেহেতু এটা পূর্বপদ, প্রতিটা অনুপাতের পূর্বপদ গুণ হবে, সেমভাবে প্রতিটা অনুপাতের উত্তরপদ গুণ হবে, তাহলে সি গুণিতক এ গুণিতক বি। এবার দেখো এ বি কেটে গেল, এবারে সি কেটে গেল, এ কেটে যাবে, তাহলে কি থাকলো 1, আর এবারে থাকলো, এবারে দেখো তাহলে এবারে বললে এ বি সি, তাহলে এর অনুপাত কি হলো 1 অনুপাত এ বি সি, মিশ্র অনুপাত কি হলো, এটাই হবে। বুঝেছো? এবার 5-এর অঙ্কটা দেখবো। 5-এর অঙ্কটা কি বলছে, 5-এর অঙ্কটা বলছে x² অনুপাত yz এবং কোন অনুপাত মিশ্র অনুপাত এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত হবে, হিসাব করে দেখি কোন অনুপাতে এই অনুপাত এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে, হিসাব করে দেখি কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। মানে তোমার এটা বলতে চেয়েছে যে এটা আছে, এটা তো আমরা লিখি, এটা এই একটা অনুপাত আছে, আরেকটা বলছে আরেকটা কোন অনুপাত থাকলে তাহলে মিশ্র অনুপাত এটা হবে, এটা ভালো অঙ্ক, ভালো লক্ষ্য করেছো জিনিসটা কি বলেছে। আমরা মিশ্র অনুপাত মানে কি জানি, যদি এখানে ধরে নিলাম থাকে সেটা এটা এরকম যদি থাকে, আমরা কি করে পূর্বপদ গুণ আর
উত্তর বল গুণ। ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, উত্তর বল গুণ, এটা হচ্ছে দুটো পূর্বপদ গুণ। তাহলে এখানে ভালো করে লক্ষ্য রাখো, যখন গুণ হবে এখানে এক্স স্কোয়ার আছে, ভালো করে এই অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখবে। এই জিনিসটা আমরা যখন এর সাথে যখন এখানে কিছু থাকতে সেটার সাথে এটা গুণ করে এটা হবে তো। তাহলে এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, ভালো করে লক্ষ্য রাখবে এর সাথে এক্স ওয়াই আছে। তাহলে এখানে কোন জিনিসটা ছিল, ধরো নাও এখানে একটা ছিল, এখানে একটা ছিল এই অনুপাতে। এবার এখানে লিখবো যে এই অনুপাতটা কি হবে, ভালো করে লক্ষ্য রাখো। এখানে যেটা ছিল যে জিনিসটা সেটার সাথে এটা গুণ করে এটা হয়েছে তো। পূর্বপদ ভালো করে রাখো, পূর্বপদ আর এই পূর্বপদ। তাহলে এখানে যে জিনিসটা ছিল এর সাথে গুণ করে এটা হয়েছে। তাহলে এবার ভালো করে জিনিসটা ব্যাপারটা বুঝো। এখানে যদি এক্স স্কোয়ার থাকে, এখানে যদি আমি 1 নিই, তাহলে এখানে কি এক্স স্কোয়ার হবে। তাই কিন্তু এখানে এক্স স্কোয়ার হয়নি, এখানে কি হয়েছে ভালো করে লক্ষ্য রাখো। এখানে কি হয়েছে দেখো, এক্স হয়ে গেছে, মানে এখানে একটা এক্স স্কোয়ার, মানে এখানে একটা নিচে এক্স ছিল। তার মানে যখন আমি এক্স স্কোয়ারের সাথে ভালো করে লক্ষ্য রাখো, এখানে এক্স ছিল, এটা আর কি ছিল ভালো করে লক্ষ্য রাখো, এখানে ছিল ওয়াই হয়েছে। তার মানে এখানে একটা এরকম জিনিস আছে, ভালো করে লক্ষ্য আমি দেখাচ্ছি তোমাদের। এবার ভালো করে রাখো, আমি যদি ওয়াই বাই এক্স ধরি কি হচ্ছে দেখো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এইটার সাথে এটা গুণ করে হয় তো, তাহলে এটা যদি আমি গুণ করি ওয়াই বাই এক্স এরকম যদি করি, তাহলে এটা কি কেটে যাবে না, কেটে গেলে কি হবে, এক্স ওয়াই থাকবে তো। সেইটা তো হয়েছে না, সেটা এখানে হয়েছে। সেটাকে আমি কি করলাম, ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে যে আমি এখানে জিনিসটা আছে, এইটা তার এটা গুণ করে হয়। তাহলে আমি দেখছি যে এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু শুধু এখানে এক্স হয়ে গেছে। তার মানে একটা এক্স কেটে গিয়েছে। একটা এক্স কখন কাটবে, নিচে যখন ভাগ হয়ে যাবে। তাহলে অবশ্যই যে অনুপাতটা এখানে পূর্বপদ ছিল তার নিচে অবশ্যই এক্স ছিল। যখন এক্স কেটে যাবে তাহলে একটা এক্স পাচ্ছি, কিন্তু ফিরে তার সাথে দেখতে হচ্ছে ওয়াই ওয়াজ। যখন ওয়াই থাকবে তার মানে কি এখানে ওয়াই ছিল না, তাহলে এখানে অবশ্যই ওয়াই আছে, মানে এখানে ছিল, তার মানে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে পূর্বপদ। আর একটা জিনিস লক্ষ্য রাখো, এইটা আবার মেলাবো যে এখানে কত হলে এটা জিনিস হবে। এখানে দেখো জেড স্কোয়ার আছে, এখানে দেখো শুধুমাত্র ওয়াই জেড আছে। তাহলে এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াইটা উড়ে গিয়েছে, ওয়াইটাকে কেটে দিয়েছে। তো ওয়াইটাকে কে কাটবে, তো উপরের সংখ্যা, তাহলে ওয়াইটাকে কাটতে গেলে নিচে ওয়াই থাকবে অবশ্যই। মানে ওয়াই জেড এর সাথে গুণ হবে কি, নিচে ওয়াই যদি থাকে তবে কাটবে না, ওয়াই কাটবে। এবার উপরে কি হবে ভালো করে লক্ষ্য রাখো, এখানে জেড আছে আর এখানে জেড স্কোয়ার হয়েছে। তাহলে এখানে একটা জেড ছিল, ভালো রকম, তাহলে এটা কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার হয়ে যাবে না, জেড স্কোয়ার হবে। যেহেতু এই জিনিসটা উত্তরপদ গুণ হবে, তাহলে যদি গুণ হয় তাহলে এটা হতে হবে না। বুঝতে পেরেছো জিনিসটা, এইভাবে তোমরা, আমি কিছু করলাম না, যে শুধুমাত্র দেখলাম যে এই অনুযায়ী আমার মেন কনসেপ্টটা তোমার জানতে হবে, যে এটা পূর্বপদ আর পূর্বপদ গুণ হয়ে মিশ্র অনুপাত যেভাবে হয়, পূর্বপদ গুণ হবে, উত্তরপদ গুণ হবে, সেই অনুযায়ী। বুঝতে পেরেছো, তাহলে আমরা কি পেলাম, ওয়াই বাই এক্স। তাহলে যে অনুপাতটা আমরা কি পেলাম, ওয়াই বাই এক্স, আর একটা পেলাম জেড বাই ওয়াই। তাহলে উত্তর কিন্তু এটাই হবে, ওয়াই বাই এক্স অনুপাত জেড বাই ওয়াই। এটা ছিল এই অনুপাতটা, এই একটা অনুপাত ছিল যার সাথে এটা এই অনুপাত ছিল, এই অনুপাতে গুণ করে আমার এটা পেয়েছি, হয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। এটাকে ভালো করে লক্ষ্য রেখো যে এই অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্ক হয়। জিনিসটা যদি তুমি কনসেপ্ট বুঝে থাকো তাহলে করতে পারবে। আর অঙ্কগুলো এরকমই ধরনের দেবে, তুমি মনে করো না যে শুধুমাত্র যে তুমি নর্মালি অঙ্ক দিয়ে দেবে, বুঝেছো। অঙ্কগুলো যদি দেয় এরকমই অঙ্ক দেবে, তবে যদি তুমি বোঝো কিনা জিনিসটা বা জানো কিনা তবে এটা থেকে বোঝা যাবে। এবার আমরা 6 অঙ্কটা দেখবো, 2 এর দাগে 6 অঙ্কটা। 2 এর দাগে 6 অঙ্কটা কি বলছে, বলছে এক্স স্কোয়ার এই একটা অনুপাতে, তিনটে অনুপাতে ব্যস্তানুপাতিকগুলি যৌগিক অনুপাত নির্ণয় করি। ব্যস্তানুপাতগুলির যৌগিক অনুপাত করি, মানে এই দিয়েছে এইগুলো, এক্স অনুপাত ওয়াই জেড বাই এক্স এই একটা অনুপাত, আরটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড এক্স বাই ওয়াই, আর জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড। বলেছে এই অনুপাতগুলির ব্যস্তানুপাত, এই অনুপাতগুলির এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই অনুপাতগুলি ব্যস্তানুপাতিকের যৌগিক অনুপাত করি। ব্যস্তানুপাতিকের যৌগিক অনুপাত, ভালো করে জিনিসটা মনে রাখবে যে জিনিসটা কি বলতে চাইছে।
এই অনুপাতগুলি ব্যস্ত অনুপাত। এর ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত মানে এ এটা থাকবে, তার মানে এ যদি পূর্বপদ হয় এর ব্যস্ত অনুপাত এইটাই হয়ে যাবে উত্তর পদ, মানে এ হয়ে যাবে এটা আর এ হয়ে যাবে পূর্বপদ। হয়েছে? এটাই তো না ব্যস্ত অনুপাতের নিয়ম না? এটার ক্ষেত্রে ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? এটা যদি যেটা উত্তর পদ সেটা হবে পূর্বপদ, এটা হবে প্রথম দিকে বসবে এটা, আর এটা হয়ে যাবে যেটা পূর্বপদ সেটা উত্তর পদ হয়ে যাবে। সেম ভাবে এটাও তাই হবে। এবার বলেছে এগুলো এদের ব্যস্ত অনুপাতই পেয়েছি, এদের বলেছে যৌগিক অনুপাত। যৌগিক মানে গুণ, এই পূর্বপদ এই পূর্বপদ এই পূর্বপদ গুণ। তাহলে যদি যৌগিক অনুপাত করি কি হবে? এগুলো গুণ হবে, গুণিতক এটা গুণিতক আর এটা হয়ে যায়। এটা একটা থাকলো অনুপাত, আর এটা এটা আর এটা এক্স স্কোয়ার ছিল না, এটা এক্স স্কোয়ার ছিল, তো এটা এক্স স্কোয়ার হবে। তাহলে এটা এবারে হচ্ছে এই উত্তর পদ গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার। এটা কি কাটছে কিছু? এই এক্স কেটে যাচ্ছে, তাই তো? ঠিক হয়ে দিচ্ছি। জেড এক্স, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এই এক্স এক্স কাটছে, এই জেড থেকে এই জেড কেটে দাও, তাই তো? এই জেড কেটে যাবে, এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে। এরপরে কি থাকছে দেখো, এক্স ওয়াই জেড থাকছে না, এক্স ওয়াই জেড অনুপাত এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর স্কোয়ার, এর জেড এটা হচ্ছে এক্স এর দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে এর যদি এক হয় এটা ডবল হয়ে যাচ্ছে না, এর ডবল হয়ে যাচ্ছে। এটাকে না লিখে এইভাবে লিখে, বুঝেছো জিনিসটা কি? এটা গুণ করলে এটা স্কোয়ার মানে কি, এটা গুণ করলে এটা স্কোয়ার আমি একসাথে করে দিতে পারি। তাহলে অঙ্কগুলো যদি দেয় এই অঙ্কগুলোই দেবে, যে জিনিসগুলো একটু ঘুরিয়ে বলবে, যে জিনিসটা যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখবো। থ্যাংক ইউ সবাইকে।